সাদ রুমের দরজাটা বন্ধ করে দিল। তার মেজাজ এখনো খিটখিটে। ফালাক চাদর মুড়ি দিয়ে শুয়েছে, মাঝে মাঝে জ্বরের ঘোরে অসংখ্য কিছু বিড়বিড় করছে। সাদ একটু দ্বিধায় পড়ে গেল। এসব সেবা যত্ন সে আগে কখনো করেনি। মাকে ডাকবে না থাক। সাদ ড্রেসিং টেবিলের উপর রাখা ওষুধের ফাইলটা দেখল। তারপর একটা বাটিতে জল নিয়ে ফালাকে শিউরে এসে বসে ধীর পায়ে ফালাকের কপালের উপর থেকে চাদরটা সরালো। আগুনের মতো তপ্ত কপাল। সাদ রুমালটা ভিজিয়ে ফালাকের কপালে স্পর্শ করলো। তপ্ত কপালে ঠান্ডা জলের স্পর্শ লাগতে ফালাক শিউরে উঠে সাদরের হাতটা সাদের হাতটা খপ করে ধরে ফেললো। ফালাক আধ বোঝা চোখে, ছেড়ে দিন, অনেক কষ্ট হচ্ছে আম্মু। সাদ হাতটা ছড়িয়ে নিল, বরং আরো শক্ত করে ধরে নিল। ফালাকের এই অসত্য দেখে তার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। কিন্তু সে তো সাদ, নিজের আবেগ প্রকাশ করার তার স্বভাব নেই। চুপচাপ শুয়ে থাক, নড়চড়া করবি না। শরীর খারাপ হয়েছে তো হয়েছে, এত ছটফট করার কি আছে? ফালাক এসব শুনল না। সে তো জ্বরে ঘুরে আছে। সারা রাত ফালাকের মাথার কাছে বসে রইল। প্রতি ৮ ঘন্টা পর পর জলপট্টি বদলে দিচ্ছে। দু চোখে ঘুমের লেশমাত্র নেই। এক হাতে ফালাকের হাতটা ধরে আছে আর অন্য হাতে জলপট্টি দিচ্ছে। ফালাক যখন একটু ছটফট করছে, সাদা একদম ধমক দিচ্ছে, একদম নড়বি না বলছি, ঠিক মতো ঘুমা। মাঝরাতের দিকে ফালাকের জ্ঞান একটু পরিষ্কার হলো। চোখ মেলে দেখলো বাতি নেভানো রুমে শুধু জিরো পাওয়ারের নীল আলো জ্বলছে। তার মাথার কাছে বসে আছে সাদ, তখনও রুমাল ভেজা। সাদের মতো একজন মানুষ যে কিনা সারা রাত সারা এলাকার আতঙ্ক, সে আজ তার জন্য রাত জাগছে। ফালাক খুব ক্ষীণ স্বরে বলল, আপনি ঘুমান নি, ঘুমিয়ে পড়ুন, আমি ঠিক আছি। সাদ হাত থামালো না। চোখ দুটো রক্তবর্ণ হয়ে আছে ক্লান্তিতে। বেশি পণ্ডিতি করিস না। আমি ঘুমালে এই জলপট্টি কে দিবে? চুপচাপ চোখ বন্ধ করে থাক। সকালে জ্বর না কমলে তোকে ডক্টরের কাছে নিয়ে গিয়ে ইঞ্জেকশন দেওয়া যাবে। মনে থাকে যেন। ইঞ্জেকশনের ভয় পেয়ে ফালাক আবার চোখ বন্ধ করে নিল। তবে তার ঠোঁটের কোণে এবার এক চিলতে হাসি ফুটে উঠল। এই মানুষটার রাগের আড়ালে এক বিশাল ভালোবাসার পাহাড় লুকানো আছে। সাদ বললে, তুই করে বলেছে ধমকাচ্ছে, কিন্তু এই ধমকটা যেন পৃথিবীর সবচেয়ে মিষ্টি সুর ফালাকের কাছে এখন। ভোর হওয়া ঠিক আগে সাদের চোখ একটু লেগে এসেছিল। ফালাক তার জ্বরের ঘোরে দেখল সাদ মাথার কাছে এসে বসে তার হাতের উপর মাথা রেখে ঘুমিয়েছে। ফালাক অতি সাবধানে তার অন্য হাতটা বাড়িয়ে দিয়ে সাদের চুলে একটু স্পর্শ করে নিল। পরক্ষণে ভয়ে হাত সরিয়ে নিল, যদি মানুষটা জেগে গিয়ে আবার ধমক দেয়। সকালে যখন বাড়ির সবাই রুমে উকি দিল, তখন তারা দেখলো এক অভূতপূর্ণ দৃশ্য। ফালাক গভীর ঘুমে আচ্ছন্ন, আর সাদ মাথার কাছে বসে ফালাকের হাতটা ধরে ঘুমিয়েছে। সাদের মা মুচকি এসে ইশারায় করলেন কাউকে ডাকতে না। সকাল 10টায় সাদের ঘুম ভাঙলো, দেখলো ফালাক তার দিকে তাকিয়েছে। গায়ের উত্তাপ এখন একদম নেই। জ্বর আছে? ফালাক মাথা নেড়ে জানালো নেই। সাদ এবার আগের মতো গম্ভীর হয়ে গেল। ভালো, এখন উঠে ফ্রেশ হ। আর খবরদার আজকের পর যেন আর জ্বর না আসে। আমার ঘুমের 12টা বাজিয়ে দিলে। সাদ গটগট করে ওয়াশরুমে চলে গেল। ফালাক বিছানায় বসে রইল একরাশ মুগ্ধতা নিয়ে। দুদিন পর ফালাক এখন পুরোপুরি সুস্থ। তার গায়ে জ্বর ভাবটা নেই, বরং মুখে ফিরে এসেছে এক চিলতে সজীবতা। সকালে গোসল ছেড়ে আয়নার সামনে দাঁড়ালো। তার মনে পড়ে গেল গত দুটো রাতের ঘটনা। জ্বরের ঘরে সবটা স্পষ্ট না দেখলেও সাদের যত্নশীল হাতের ছোঁয়াটা তার স্মৃতিতে গেঁথে আছে। ফালাক ড্রয়ার থেকে কাপড় বের করছিল, তখনই সাদ রুমে ঢুকলো। হাত ঘড়িটা পড়তে পড়তে ফালাকের দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। কি ব্যাপার, আজ এত কাজ করার শখ হয়েছে কেন? এখন তো মুখটা ফ্যাকাশে হয়ে আছে। আমি একদম ঠিক আছি, আপনি চিন্তা করবেন না। সাদ চিন্তা শব্দটা শুনে একটু অস্বস্তিতে পড়ে গেল। দ্রুত জানলার দিকে তাকিয়ে মেয়েকে রাগ দেখে বলল, আমি চিন্তা করছি? আমি শুধু চাই না তুই আবার অসুস্থ হয়ে আমার ঘুমের আর সময়ের 12টা বাজার। সুস্থ যখন হয়েছিস এখন নিজের যত্ন নে। স্যার চলে যাচ্ছিল, কিন্তু দরজার কাছে গিয়ে আবার থামলো। পকেট থেকে একটা ছোট্ট ওষুধের পাতা বের করে টেবিলের উপর রাখলো। এটা ভিটামিন, রোজ রাতে খাবি। আর খবরদার আজ যেন তোকে রান্নাঘরে বেশিক্ষণ না দেখে। মা আছে, চাচি আছে, ওরা সামলাবে। ফালাক অবাক হয়ে তাকিয়ে রইল। স্যার তাকে ধমকাচ্ছে ঠিকই, কিন্তু সেই ধমকের আড়ালে এক অদ্ভুত অধিকার।
নিচে নামতেই মীরা, রিমা আর লিনা ফালাককে ঘিরে দিল। মীরা দুষ্টুমি করে ফালাকের কানে কানে ফিসফিসে বলল, জানো ভাবি, ভাইয়া যে তোমাকে এভাবে ধমকিয়ে সেবা করবে তা আমরা স্বপ্নেও ভাবিনি। ফালাকের গাল দুটো আবার সেই বেলি ফুলের গাছরা দেওয়ার দিনের মতো লাল হয়ে উঠল। বিকেলে শান্ত মির্জা মঞ্জিলে একটা দামি কালো গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নামলো আরিয়ান আহমেদ। পরনে ধূসর রঙের একটি ব্লেজার, চোখে চশমা, চেহারা এক ধরনের আভিজাত্য আর গাম্ভীর্য। তিনি লন্ডনে পড়াশোনা শেষ করে বাবার ব্যবসায় যোগ দিয়েছেন এবং কয়েকদিন থাকার জন্য সাদের বাবার অনুরোধে এই বাড়িতে এসেছেন। আরিয়ান ভেতরে ঢুকতে বাড়ির বড়রা তাকে সাদরে গ্রহণ করলো। ড্রয়িং রুমে বসে সবার সাথে কথা বলছিল তিনি। আরিয়ানের ব্যক্তিত্ব প্রখর। ঠিক সেই মুহূর্তে ফালাক রান্নাঘর থেকে ট্রে হাতে করে ড্রয়িং রুমে এলো। তার পরনে মেরুন রঙের একটা সুতি শাড়ি, ভেজা চুলগুলো আলগা করে পিঠে ছেড়ে দেওয়া। অসুস্থতার ধকল কাটিয়ে ফালাকের চেহারা এখন এক মায়াবী স্নিগ্ধতা। ফালাক যখন ট্রেটা টেবিলের উপর রাখলো, আরিয়ানের নজর গিয়ে স্থির হলো তার উপর। আরিয়ান একদম খুঁটিয়ে খুঁটিয়ে ফালাককে দেখতে লাগলো। ফালাকের শান্ত চাহনি আর সহজাত সরলতা দেখে আরিয়ান মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। ভাবতে পারেনি এই বাড়ির ভিতরে এত স্নিগ্ধ কোনো মেয়ে থাকতে পারে। আরিয়ান মনে মনে ভাবছে, এই মেয়েটি কে? এত সাধারণ পোশাকে ওর ভিতরে এক অদ্ভুত আভিজাত্য। লন্ডনের চাকচিক্য ভরা জীবনে তো এমন পবিত্র সৌন্দর্য দেখেনি। আরিয়ান এক দৃষ্টিতে ফালাকের দিকে তাকিয়ে রইল। ফালাক মাথা নিচু করে চলে যেতে চাইলে তখন আরিয়ান খুব মজ্জিত স্বরে ডাকে, শুনুন। ফালাক থমকে দাঁড়িয়ে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ানের চোখের তীক্ষ্ণতা পর্যবেক্ষণ করে ফালাক একটু অস্বস্তিতে ফেলল। আপনি কি এই বাড়ির মেয়ে? আরিয়ানের প্রশ্নে ড্রয়িং রুমে উপস্থিত সবাই একটু চুপ হয়ে গেল। আরিয়ান জানে না ফালাক এই বাড়ি বউ। সে ভাবছে ফালাক হয়তো এই বাড়ির কোনো অবিবাহিত সদস্য। ঠিক তখনই সিঁড়ি দিয়ে ধীর পায়ে এলো সাদ। সাদ কোনো কথা না বলে আরিয়ানের দিকে একবারও না তাকিয়ে ড্রয়িং রুম ছেড়ে বেরিয়ে গেল। তার এই হঠাৎ চলে যাওয়া আরিয়ানকে বেশ অবাক করলো। সাদের মা ফালাকে পরিচয়টা পরিষ্কার করতে গিয়ে মাত্র বলতে শুরু করছেন, সাদের মা। আরিয়ান বাবা, আসলে ফালাক হচ্ছে সাদের। কিন্তু কথা শেষ হওয়ার আগে সদর দরজা দিয়ে প্রবেশ করলেন সাদের বাবা, তার সাথে কয়েকজন ব্যবসায়িক পার্টনার। আরিয়ানকে দেখেই তিনি সব ভুলে হাসি মুখে এগিয়ে গেলেন। আরিয়ান, কখন এলে বাবা? তোমার বাবা তো বারবার ফোন করে খোঁজ নিচ্ছে। চলো চলো আমার সাথে। আরিয়ান চাইলে আর ফালাকের পরিচয়টা জানতে পারল না। সাদের বাবার কথায় সে বাধ্য হয়ে ওদিকে চলে গেল। তবে তার মনের কোণে ওই শান্ত মেয়েটির ছবি গেঁথে রইল। রাতে ডিনারের সময় টেবিলে সাজানোটা হয়েছে বেশ জাঁকজমকভাবে। আরিয়ান টেবিলে একপাশে বসে আছে। তার চোখ বারবার এদিক ওদিক যাচ্ছিল ফালাককে খোঁজার জন্য। একটু পরে ফালাক বাটি হাতে খাবার নিয়ে এলো। আরিয়ান তখন লক্ষ্য করলো ফালাক খুব নিপুণভাবে সবার পাতে খাবার তুলে দিচ্ছে। তার হাতের কাজ আর চলাফেরা এক ধরনের আভিজাত্য সারল্য আছে। খাওয়া শেষে আরিয়ান সুযোগ বুঝে ফালাকের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, আপনার হাতের রান্না সত্যিই দারুণ। ফালাক উত্তর দিতে গিয়েও থেমে গেল। ড্রয়িংয়ে আরিয়ান আর ফালাক দাঁড়িয়ে। আরিয়ান খুব শান্তভাবে ফালাকের সাথে কথা বলছে। তার চোখে সেই গভীর মুগ্ধতা। ফালাক ভদ্রতার খাতিরে মাথা নিচু করে উত্তর দিচ্ছে। ঠিক ওই মুহূর্তে সদর দরজা দিয়ে ঝড়ের বেগে প্রবেশ করে সাদ। সামনের দৃশ্য থেকে সাদের বুকের ভেতরটা জ্বলে ওঠে। আরিয়ান যেভাবে ফালাকের দিকে তাকিয়েছে তা সাদের সহ্য শক্তির বাইরে চলে যাচ্ছে। ওর ইচ্ছে করছে এই মুহূর্তে ড্রয়িং রুমের সব কিছু ভেঙে চুরমার করে ফেলতে, আরিয়ানকে একটা চরম শিক্ষা দিতে। কিন্তু সাদ নিজেকে কোনো রকম নিয়ন্ত্রণ করে, চোয়াল শক্ত করে, রাগী চোখে গট গট করে এগিয়ে গিয়ে সোফায় বসে সাদ। সারা শরীর রাগে রিরি করছে। ফালাক সাদের এই অবস্থা থেকে ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর কাপা হাতে এক গ্লাস শরবত স্বাদের দিকে এগিয়ে দেয়। কিন্তু স্বাদ আজ হিতায় জ্ঞানশূন্য। ফালাক গ্লাসটা সামনে ধরতে স্বাদ এক ঝটকায় সেটা সরিয়ে নেয়। গ্লাসটা মেঝেতে পড়ে খান খান হয়ে ভেঙে পড়ে। শরবত চারিদিকে ছড়িয়ে পড়ে। স্বাদ এক মুহূর্তের জন্য ফালাকের দিকে তাকায় না। তীব্র আক্রোশের সোফা থেকে উঠে দাঁড়ায়। এরপর গট গট করে সিঁড়ি দিয়ে উপরে নিজের রুমে চলে যায়। যাওয়ার সময় পায়ের শব্দে পুরো বাড়ি কেঁপে ওঠে। সাদের মা বাবা মীরা সবাই স্তম্ভিত হয়ে এই দৃশ্য দেখে। সাদের বাবা সাদের এমন অভদ্র আচরণের রুড মেজাজ দেখে ভীষণ রেগে যায়। তিনি চিৎকার করে সাদের নাম ধরে ডাকতে গিয়েও থেমে যান অতিথিদের কথা ভেবে। ফালাক মাঝ রাস্তায় দাঁড়িয়ে থেকে ওর চোখের কোণ দিয়ে পানি
গড়িয়ে পড়ে নোনা জল। সবার সামনে এই অপমান ও মেনে নিতে পারছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। আরিয়ান অবশ্য এই ড্রয়িং রুমের কাণ্ড দেখার আগেই নিজের রুমে চলে গেছে। ও জানেই না নিচে ছাদের এই ভয়াবহ তাণ্ডবের কথা। পুরো মির্জা মঞ্জিল এখন এক থমথমে অস্বস্তিকর নিস্তব্ধতা বিরাজ করছে। ঘণ্টাখানি পর ফালাক ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে, বুকটা ভয়ে ধুরুধুরু করছে। ড্রয়িং রুমে সবার সামনে সে অপমানটা সাধ করলো, সেটা ভাবতে ফালাকের চোখে আবার জল চলে এলো। ফালাক নিজের রুমের দরজার সামনে গিয়ে একটু থামলো, তারপর ভয়ে ভয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকে রুমে রাখতেই পুরো ঘরটা যেন একটা আগ্নেয়গিরির মতো উত্তপ্ত হলো। ফালাক কিছু বুঝে ওঠার আগে অন্ধকারে একটা হাত শক্ত করে কবজি চেপে দিল। মুহূর্তে হ্যাঁচকা টানে সাত দেওয়ালের সাথে আষ্টে পৃষ্ঠে চেপে দিল। সাদের দু চোখ এখন লাল টকটকে হয়ে আছে, ঠিক যেন একটা ক্ষুধার্ত সিংহ। দেওয়ালের সাথে ফালাকের পিঠ লেপ্টে ফালাকের দু পাশে হাত রেখে সাধুকে পুরোপুরি বন্দি করে ফেলেছে। এত কথা কিসের ওর সাথে? কি এমন মধু ঝরছিল ওর মুখ থেকে যে তুই ওভাবে দাঁড়িয়ে শুনছিলি? ফালাক ভয়ে কুঁকড়ে গেল। সাদের গরম নিঃশ্বাস কপালে পড়ছে। ইচ্ছে করছিল ওর চোখ দুটো উপড়ে ফেলি। এইসব মনে মোমে বলছে কিছু, ফালাকের সামনে কিছুই বলল না, রাগে চোখে তাকিয়েই আছে শুধু। ফালাক ডুকরে কেঁদে উঠল। কবজিতে সাদের আঙুলের চাপ বাজছে, বোধহয় দাগ বসে গেছে। সাদ ফালাকের একদম গলার কাছে মুখ নামিয়ে আনে। সাদের চোখে এখন এক ভয়ঙ্কর জেদ আর পাগলামি। সাদ এক ঝটকায় ফালাককে ছেড়ে দেয়। ফালাক টাল সামলাতে না পেরে বিছানার উপর পড়ে। সাদ গদগদ করে বারান্দার দিকে চলে যায়। ওর মেজাজ এখন আসমান ছুঁয়েছে। ফালাক বিছানায় বসে নিজের লাল হয়ে যাওয়া কবজির দিকে তাকিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। সাদের এই পাগলামি ফালাককে তিলে তিলে শেষ করে দিচ্ছে। ফালাক বিছানায় বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, কিন্তু ফালাকের মনটা বড্ড নরম। কিছুক্ষণ পর কান্না থামিয়ে দেয়। ছাদের উপর রাগ থাকলেও মনে পড়ে যায় লোকটা রাগের মাথায় ডিনার না করে উপরে চলে এসছে। ছাদের মেজাজ যেমনই হোক, ও তো বাড়ির বউ। লোকটা পেটে খিদে রেখে ফালাককে শাস্তি পায় না। সে ধীর পায়ে বারান্দার দিকে এগিয়ে যায়। ছাদ তখন রেলিং ধরে বাইরে তাকিয়েছে। পিঠটা যেন একটা শক্ত পাহাড়ের মতো অনড়। ফালাক খুব ভয়ে ভয়ে ডাক দেয়, শুনুন না, রাত তো অনেক হলো, নিচে যাবেন না? জানি, তবে খেয়ে নিন কিছু, রাগ না হয় পরে দেখাবেন। শরীর তো আর আপনার অপরাধ করেনি। ছাদ কোনো উত্তর দিল না, হয়তো শুনতেই পায়নি এমন ভান করলো। ছাদের এই নীরবতা ফালাককে আরও কষ্ট দেয়। ফালাক আর দ্বিতীয়বার অনুরোধ করে না, জানে ছাদ এখন জেদ ধরে বসে থাকবে। ফালাক গুটি গুটি পায়ে ঘর থেকে বেরিয়ে গিয়ে নিচে রান্না করে। সবাই তখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। ফালাক একটা ট্রেতে সাজায় ছাদের পছন্দের খাবারগুলো, খুব যত্ন করে তুলে নেয়। একটা পানির গ্লাস নিয়ে ফালাক আবার নিজের রুমে ফিরে আসে। রুমে ঢুকে দেখে ছাদ এখনও বিছানায় বসে আছে, কালো শার্টের হাতাগুলো কুনুই পর্যন্ত গোটানো। এক দৃষ্টে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। ফালাকের কাছে গিয়ে খাবার ট্রেটা টেবিলে রাখে, তারপর প্লেটটা হাতে নিয়ে সাদের সামনে এগিয়ে দেয়। সাদ প্লেটের দিকে একবার তাকায়, তারপর ফালাকের চোখের দিকে। ফালাকের চোখের এখনো কান্নার কারণে একটু ফোলা। সাদ কিছু একটা বলতে গিয়েও থেমে যায়। ভেতরের ভয়ঙ্কর রাগটা বোধহয় ফালাকের এই সহজ যত্নের কাছে একটু একটু করে হার মানতে শুরু করেছে। ফালাক প্লেটটা সাদের খুব কাছে ধরে খুব নরম স্বরে বলে, বেশি কিছু না, এই অল্প কটা ভাত শুধু খেয়ে নিন, এরপর আমি আর আপনাকে বিরক্ত করব না। সাদ ফালাকের হাত থেকে প্লেটটা টেনে নেয়, এই না, বরং এক দৃষ্টিতে তাকিয়ে থেকে হাতের দিকে। ফালাকের আঙুলে এখনো ছাদের চেপে ধরা লাল দাগগুলি স্পষ্ট মনে আছে। ছাদের পাথরের মতো শক্ত মন এবার একটু অপরাধবোধ উকি দেয়। সাদ চুপচাপ থাকে। ফালাক বুঝতে পারে এই মানুষটা নিজ থেকে হাত বাড়িয়ে খাবে না, ভেতরে জেদ এখনো অনেক শক্ত। ফালাক আর কোনো কথা পারে না, বিছানায় এক কোণে বসে পড়ে। হাত দিয়ে ভাত মাখতে মাখতে একটা ছোট্ট লোকমা তৈরি করে ছাদের ঠোঁটের কাছে ধরে। ছাদ এক পলক ফালাকের দিকে তাকায়। ফালাকের চেহারায় কোনো অভিযোগ নেই, আছে শুধু একরাশ যত্ন। স্বাদ এবার আর বাধা দেয় না। স্বাদ মুখ খুলে আর ফালাক আলতো করে প্রথম লোকমাটা ছাদের মুখে তুলে নেয়। পুরো ঘরে এক অদ্ভুত নীরবতা। ফালাক একটা একটা করে লোকমা ছাদের মুখে তুলে নিচ্ছে, আর ছাদ যান্ত্রিকভাবে খেয়ে নিচ্ছে। দৃষ্টি স্থির হয়ে আছে ফালাকের এই হাতটার দিকে, যা কিছুক্ষণ আগে নিজেই নিষ্ঠুরভাবে চেপে ধরছিল। ফালাকের কবজিতে লালচে দাগ ছাদের বুকে এখন তীরের মতো বাজছে। খাওয়ার মাঝে ফালাকের আঙ্গুলে ছাদের ঠোঁট ছুঁয়ে যায়। ফালাক শিউরে ওঠে কিছুটা, কিন্তু নিজেকে সামলে দেয়। ছাদ এবার আচমকা ফালাকের হাতটা নিজের হাতে নেয়। ফালাক চমকে তাকিয়ে দেখে ছাদ লাল হয়ে যাওয়া দাগটার উপর
নিজের বুড়ো আঙুল দিয়ে খুব ধীরে ধীরে ঘষেছে। বেশি লেগেছে? আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। ফালাক মাথা নিচু করে ফেলে, চোখে আবার জল চিকচিক করে ওঠে। লোকটা ধমকায়, অপমান করে, আবার এই লোকটা পরম মমতা নিজের অপরাধ স্বীকার করে। ফালাক অস্ফুট স্বরে বলল, জানি আপনি রাগ সামলাতে পারেন না, কিন্তু সবার সামনে ওভাবে গ্লাসটা না ফেললেও পারতেন। আমার খুব অপমানিত লাগছিল। সাদ কোনো উত্তর দেয় না। ফালাকের হাতটা নিজের ঠোঁটের কাছে নিয়ে আসে, ওই লাল দাগটার উপর খুব আলতো করে চুমু খায়। ফালাকের শরীর বিদ্যুৎ খেলে গায়। সাদের এই ছোট্ট ছোঁয়া সব অপমান আর কষ্ট এক নিমেষে ধুয়ে দিচ্ছে। সাদ এমনটা করবে সেটা ফালাকের ধারণার বাইরে ছিল। পরের দিন সকালে মির্জা মঞ্জিলের রান্নাঘরে বেশ হয়েছে। ফালাক, নীলা আর রিমা মিলে নাস্তা তৈরিতে ব্যস্ত। সাদের মেজো চাচি সেখানেও আছে, সবার সাথে গল্প করছে। ফালাক মনোযোগ দিয়ে রুটি বেলছে আর রিমা তদারক তরকারি কাটছে। রান্নাঘরে গন্ধে আর মেয়েদের হাসিতে ঘরটা জমজমাট। ঠিক তখনই দরজার কাছে এসে দাঁড়ায় সাদ। মাত্র শাওয়ার নিয়েছে, পরনে একটা জিন্স প্যান্ট আর ব্ল্যাক টি শার্ট। ভেজা চুলগুলো এখনো ঠিকঠাক আঁচড়ানো নেই। যে ছেলে কোনোদিন ভুল করে রান্নাঘরে ত্রিসীমানা আসে না, তাকে এইভাবে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে সবার মাঝপথে থেমে যায়। চাচি আর নীলা চোখাচোখি করে অবাক হয়ে তাকিয়ে থাকে। ফালাকের পিঠ ফেরানো ছিল। হঠাৎ চারপাশটা নিস্তব্ধ হয়ে যায় পিছন ঘুরে। চাঁদ ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ফালাক থতমত খায়। চাঁদ কোনো কথা না বলে, কারো দিকে না তাকিয়ে শুধু ফালাকের চোখের দিকে একবার স্থির দৃষ্টি তাকিয়ে আবার গটগট করে সিঁড়ি দিয়ে উপরে নিজের রুমে চলে যায়। চাঁদ চলে যেতেই রান্নাঘরে টিপনি আর হাসির রোল পড়ে। মেজো চাচি ফালাকের দিকে তাকিয়ে মুচকে আসেন। রিমা ভাবি দুষ্টু করে বলেন, ভাবি যাও তো, ভাইয়া মনে হয় তোমাকে খুঁজছে, যাও দেরি করো না। ফালাক লজ্জায় লাল হয়ে যায়। হাত ধুয়ে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে রুমে যায়। রুমে ঢুকতে থেকে সাদ আলমারির সামনে দাঁড়িয়ে সব জামাকাপড় ওলটপাট করছে। মেজাজটা এখনও খিটখিটে। ফালাক ঢুকতে দেখে সাদ জিজ্ঞাসা করলো, আমার ওই ব্লু প্যান্টটা কোথায়? আমি কতক্ষণ ধরে খুঁজছি, পাচ্ছি না কেন? কাপড়গুলো ঠিকমতো গুছিয়ে রাখতে পারিস না? ফালাক অবাক হয়ে আলমারির দিকে এগিয়ে যায়, অথচ প্যান্টটা একদম সামনের দিকে ঝোলানো ছিল। প্যান্টটা টেনে বের করে ছাদের দিকে এগিয়ে দেয়। এই তো সামনেই ছিল, আপনি ঠিকমতো দেখেনি। সাদ প্যান্টটা এক ঝটকায় ফালাকের হাত থেকে নেয়। ফালাকের আঙ্গুলের সাথে সাদের আঙ্গুল ছোঁয়। ফালাক দেখলো সাদের চোখে এখন আর আগের মতো রাগ নেই, বরং এক ধরনের অস্থিরতা। আসলে সাদের এই প্যান্ট খুঁজে না পাওয়ার আসলে একটা বাহানা। সাদ আসলে দেখতে চেয়েছিল ফালাক কার সাথে আছে বা কী করছে। ফালাক প্যান্টটা এগিয়ে দিয়ে যেই পেছনে ফিরতে যাবে, তখনই পায়ের কাছে পড়ে থাকা অগোছালো কাপড়গুলো এ শাড়ির ভাঁজে আটকে যায়। নিজেকে সামলাতে না পারে সামনে একটা হোঁচট খায়। সামনেই দাঁড়িয়েছিল সাদ। ফালাক সরাসরি গিয়ে ছাদের উপর পড়ে। ছাদ একদম অপ্রস্তুত ছিল। ফালাকের ভার সামলাতে না পেরে পিছিয়ে যায়। ফলস্বরূপ দুজনেই সরাসরি বিছানায় গিয়ে পড়ে। ফালাক ছাদের বুকের উপর আর ছাদ বিছানায়। মুহূর্তের জন্য পুরো ঘরটা নিস্তব্ধ হয়ে যায়। ফালাকের লম্বা চুলের কয়েকটা গোছা ছাদের মুখে এসে পড়ে। ছাদ দু হাতে ফালাকের কোমর শক্ত করে চেপে ধরে, আর ফালাক ভয়ে আর লজ্জায় ছাদের টি শার্ট আঁকড়ে ধরে। দুজনের নিঃশ্বাস একে অপরের মুখে লাগছে। ফালাক থতমত খেয়ে দ্রুত উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু শাড়ির আঁচলে ছাদের ঘড়ির কাঁটায় আটকে গেছে। যতবার ওঠার চেষ্টা করছে ততবার ছাদের কাছে আরও কাছে টেনে নিচ্ছে আঁচলটা। এত তাড়াহুড়ো কিসের? ছাদের কণ্ঠস্বর এক ধরনের নেশা ধারালো। ফালাক লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না। মুখ একদম লাল হয়ে গেছে। কাপা হাতে আঁচলটা ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, আমি ইচ্ছে করে করিনি, নিচে জামা কাপড় পরেছিল তাই। ছাদ এবার ফালাকের চিবুকটা এক হাত দিয়ে আলতো করে উপরে তুলে। ফালাকের চোখের মণি দুটো কাঁপছে। ছাদ চোখের দিকে তাকিয়ে স্থিরভাবে বলে, নিচে যাওয়ার জন্য এত ব্যস্ততার দরকার নেই। এখন থেকে আমার কোনো কিছু না খুঁজে দিয়ে রুম থেকে এক পাও নড়বি না। ছাদের এই কথা আর চাহিনি ফালাকের মনে এক তীব্র শিহরণ জাগিয়ে তোলে। ছাদ আস্তে করে আঁচলটা ছাড়িয়ে নেয়। ফালাক ছাদের বুকের উপর আচ্ছন্ন হয়েছে, আর ছাদের এক হাত ফালাকের হোঁচট খেয়ে পড়ার ধাক্কা ধস্তাধস্তি ফালাকের শাড়ির আঁচলটা কাঁধ থেকে অনেকটা সরে গেছে। নিচু হয়ে থাকার কারণে ফালাকের ফর্সা উপরিভাগ রক্তিম আভা ছাদের নজরে আছে। সেই সতেজ আর রুগ্ন শরীর থেকে সেরে ওঠা ফালাকের রূপ যেন আগুনের মতো। ছাদের স্ত্রী অতৃপ্ত দৃষ্টি সেখানে আটকে যায়। চোখের মণি
দুটো ছোট হয়ে আসে। এক অদ্ভুত পুরুষালী নেশা স্বাদের চোখে খেলা করে। যে ছাদ সবসময় গম্ভীর আর পাথরের মতো শক্ত থাকে, সেও এই মুহূর্তে নিজেকে সামলাতে হিমশিম খাচ্ছে। ছাদের নিঃশ্বাস ভারী হয়ে যায়। ফারাক যখন বুঝতে পারে স্বাদের নজর ঠিক কোথায়, মুহূর্তে স্বাদের দৃষ্টি অনুসরণ করে নিজের দিকে তাকায়। নিজেই এই অবস্থা থেকে ফারাকের সারা শরীর লজ্জায় এক তীব্র ঢেউ খেলে যায়। ফর্সা মুখ টকটকে লজ্জায় টকটকে লাল হয়ে ওঠে। বুকের ভেতর স্পন্দন যেন কান ফেটে বের হতে চেয়েছে। তড়িঘড়ি করে এক হাত দিয়ে নিজের বুকের শরীর আড়াল করে আঁচলটা টেনে নেয়। লজ্জায় আর আড়ষ্টতায় ফারাকের চোখ দুটো ভিজে আসার উপক্রম। ফারাকের এই চরম লজ্জা থেকে ছাদ আবারও সচেতন হয়। দ্রুত নিজের চোখ সরিয়ে নেয়, অন্যদিকে জানলার দিকে তাকিয়ে থেকে। ছাদের চোয়াল শক্ত হয়ে আছে। নিজের ভেতরের অস্থিরতা দমনের দমন করার চেষ্টা করছে। পুরো ঘর এক শ্বাসরুদ্ধকর নিস্তব্ধতা। ফারাক বিছানার থেকে তাড়াতাড়ি নেমে দাঁড়িয়ে নিজের গায়ের কাপড় ঠিক করতে করতে কাঁপছে। ছাদ বিছানায় ওভাবে অসহায় অন্যদিকে তাকিয়েছে। ফারাক দ্রুত পা ফেলে রুম থেকে বেরিয়ে যায়। দরজার বাইরে এসে বুকে হাত দিয়ে লম্বা লম্বা দম নেয়। বিকালে মিঠে রোদ মির্জা মঞ্জিলের বিশাল বাগানে খেলা করছে। নীলা, রিমা আর ফারাক একসাথে ফারদিন মিলে পেয়ারা পাড়ার পরিকল্পনা করছে। বাগানে এক কোণে একটা বড় কয়েকটা পেয়ারা গাছ। ফারাক বেশ চটপটে, শাড়িটা একটু কুচি করে গুজে নিয়ে পেয়ারা গাছের নিচু একটা ডালে উঠে পড়ে। গাছটা খুব বেশি নয়, তবে ডালপালাগুলো বেশ পিচ্ছিল। নিচে দাঁড়িয়ে নীলা আর রিমা ওড়না পেতে ধরেছে পেয়ারা ধরার জন্য। ফারাক হাসি মুখে একটা ডাল ধরে অপর দিকে থাকা বড় পেয়ারাটার দিকে হাত বাড়ায়। কিন্তু ঠিক তখনই ঘটে বিপদ। গাছের ডালে পা রাখা মাত্র পায়ের নিচ থেকে ডালটা স্লিপ করে ফারাক ভারসাম্য হারিয়ে আত্মনাদ করে নিচে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে বাগানে দিয়ে আসছিল আরিয়ান। ফারাক যখন মাটিতে আছড়ে পড়তে যাবে, ঠিক তখনই আরিয়ান ওকে ধরে ফেলে। ফারাক সরাসরি মাটিতে না পড়ে আরিয়ানের বাহু ধরে এসে পড়ে, যাতে চোট না পায়। ফারাক ভয়ে চোখ বন্ধ করে ফেলেছিল, কিন্তু শক্ত কোনো আশ্রয় ছোঁয়া পেয়ে চোখ মেলে দেখে আরিয়ান খুব উদ্বেগভাবে তার দিকে তাকিয়েছে। আপনি ঠিক আছেন তো? অনেক বড় চোট পেতে পারতেন। ফারাক অপ্রস্তুত হয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। বুকের ভিতর ধুকপুকানি তখন থামেনি। ঠিক সেই সময় উপরের বারান্দায় একটা বিকট শব্দ হয়। সাদ উপরের বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছিল। উপর থেকে স্পষ্ট দেখতে পায় সাদের হাতের সিগারেটের আগুনটা যেন ওর নিজের বুকের এসে লেগে যায়। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। সাদ হাতের কাছে ছাইদানিটা সজোরে মেঝেতে আছাড় মারে। ঝনঝন শব্দে কাজগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে। ছাদের দু চোখে এখনো আগুনের গোলার মতো জ্বলছে। গটগট করে বারান্দা থেকে ভেতরে ঢুকে যায়। ছাদ উপরের বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছিল আর উপর থেকে স্পষ্ট দেখতে পায় ছাদের হাতে সিগারেটের আগুনটা যেন ওর বুকের এসে লাগে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। ছাদ হাতের কাছে ছাইদানিটা সজোরে মেঝেতে আছাড় মারে। ঝনঝন শব্দে কাজগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে। ছাদের দু চোখ এখনো আগুনের গোলার মতো জ্বলছে। গট গট করে বারান্দা থেকে ভেতরে ঢুকে পড়ে। ফালাক আরিয়ানের বাহুটার থেকে ছিটকে সরে আসে। সারা শরীর থরথর করে কাঁপছে। আরিয়ান পকেটে হাত দিয়ে খুব স্বাভাবিক স্বরে ফালাককে বলে, সাবধানে থাকা উচিত ছিল। ফালাক কোনো উত্তর দিতে পারে না। দম বন্ধ হয়েছে। তবে এইবার উপরে তোলা ফালাকদের ঘর থেকে ভাঙচুরের আওয়াজ আসছে। ফালাক তড়িঘড়ি করে বাগানের পেয়ারা অন্যদের ফেলে দিয়ে দৌড়ে ঘরের ভিতরে ঢোকে। সে সময় আরিয়ান ডাকলো পিছন থেকে, কিন্তু ফারাক সাড়া দেয় না। ভাবি ভাবি বলে ডাকলো অন্যরা। ভাবি শব্দটা শুনতে আরিয়ান অবাক হয়। ভাবি মানে? ফারদিন বলল, ভাবি তো ফালাক ভাবি, সাদ ভাইয়ের বউ, এইবারই বড় বউ। কি? আমি তো জানতাম ওনার বউ অন্য কেউ, ছবি দেখেছিলাম। ফালাক ভাবির সাথে ভাইয়ের দ্বিতীয় বিয়ে হয়েছে। সিঁড়ি দিয়ে ওঠার সময় ফালাকের পা কাঁপছে। নিজের রুমের সামনে আসতে দেখলো দরজাটা খোলা। ভেতরে পা রাখতে দেখলো সাত জানলার সামনে দাঁড়িয়ে। হাতের মুঠি এত শক্ত করে বদ্ধ যে রগগুলো ফুলে নীল হয়ে আছে। পুরো রুমে এক ভয়ঙ্কর গুমুট নিস্তব্ধতা। ফালাক হন্তদন্ত হয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। বুকের ধরপড় করছে। পেয়ারা বাগানের ঘটনাটি মাথার ভেতর সজোরে হাতুড়ি পেটা করছে। রুমের দরজার সামনে আসতে ফারাকের বুকটা ছ্যাদ করে ওঠে। ভেতর থেকে ভাঙচুরের বিকট শব্দ। ফারাক ভয়ে ভয়ে ভেতরে পা রাখতে চমকে দাঁড়ায়। কাচের ফুলদানি, টেবিল ল্যাম্প সব মেঝেতে চুরমার হয়ে পড়ে আছে। ছাদ তখন উন্মাতের মতো হাতের কাছে যা পাচ্ছে ছুঁড়ে ফেলছে। সারা শরীরে এক
হিংস্র আক্রমণ। ফালাস ফালাক কিছু বলবে সেই সাহস নেই ওর। শুধু একপাশে মূর্তির মতো দাঁড়িয়েছে। সাদ হঠাৎ করে ফালাকের দিকে ঘুরে তাকায়। চাঁদের চোখে রক্তবর্ণ চায়নি দিকে ফালাকের অন্তরাত্মা কেঁপে ওঠে। চাঁদ ফালাককে একটাও শব্দ বলে না, কোনো অভিযোগ করে না, কোনো চিৎকার করে না, শুধু বিষাক্ত রাগী চোখে কিছুক্ষণ ফালাকের দিকে তাকিয়ে থাকে। এরপর এক ঝটকায় জানলার পর্দাটা টেনে দিয়ে গিয়ে সজোরে বিছানায় শুয়ে পড়ে। সাত উবু হয়ে শুয়ে পড়ে, এক হাত কপালে। পুরো রুম নিস্তব্ধ। ফালাক মেঝেতে পড়ে থাকা ভাঙা কাচের টুকরোগুলোর দিকে তাকিয়ে একবার দীর্ঘশ্বাস ফেলে খুব সাবধানে ভাঙা কাচের গুলো এড়িয়ে বিছানার কাছে যায়। ছাদের মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু ঘাড়ের রগগুলো এখনো ফুলে আছে। ফালাক বিছানায় এক কোণে খুব শক্তপূর্ণ বসে আন্দাজ করতে পারছে প্রচণ্ড রেগে ছাদের হয়তো মাথায় যন্ত্রণা শুরু হয়েছে। ফালাক খুব ভয়ে ভয়ে নিজের কাপা হাতটা বাড়িয়ে ছাদের ঘন চুলে রাখে। প্রথম স্পর্শে স্বাদ একটু শক্ত হয়ে যায়, ফালাককে সরিয়ে দেয় না। ফালাক সাহস করে খুব আলতো করে ছাদের চুলে আঙুল চালিয়ে বিলি কেটে দিতে থাকে। ছাদের কপালে জমে থাকা ঘামগুলো ফালাকের নজরে আসে। খুব যত্ন করে শাড়ির আঁচল দিয়ে মুছে দেয়। ছাদ এতক্ষণ পাথরের মতো শক্ত হয়েছিল। ফালাকের শীতল হাতের ছোঁয়ায় ভেতরে আগ্নেয়গিরিটা যেন আস্তে আস্তে নিভতে শুরু করলো। ছাদের ভারী নিঃশ্বাসগুলো একটু স্বাভাবিক হয়ে এসেছে। চোখ বন্ধ করে ফারাক এই সেবাটা গ্রহণ করতে থাকে। সাদ এবার পাশ ফিরে শোয়। এখনো চোখ খুলেনি, শুধু ফালাকের এই হাতটা শক্ত করে নিজের মুঠোয় নেয়। ফালাক সাদের চুলের ভাঁজে আঙুল চালাতে চালাতে গভীর বিস্ময়ে ডুবে যায়। বুঝে উঠতে পারে না মানুষটা এমন কেন। সকালে তো ঠিক ছিল, এখন আবার কি হলো। ফালাক আরও বেশি যত্ন নিয়ে সাদের মাথায় হাত বুলোতে লাগলো। ভাবলো এখন কিছু জিজ্ঞাসা করা মানে আবার ঝড়ের মুখে পড়া। তাই একদম চুপ করে রইল। ফালাকের এই নিস্তব্ধতা সেবা সাদের জেদটাকে আরো পুরোপুরি গলিয়ে দিচ্ছে। সাদ এবার চোখ না খুলে ফালাকের হাতের আঙ্গুলের নিজের আঙ্গুলের সাথে পেঁচিয়ে নিল। আরিয়ানের ওই ছোঁয়া, ফালাকের উপর অন্য কারো দৃষ্টি, সবই যেন সাদের মস্তিষ্ক জ্বালিয়ে দিচ্ছে। মনে মনে আওড়ালো, দিস গার্ল অনলি মাইন। সাদ চোখ খুলল। সরাসরি দৃষ্টি যায় ফালাকের গোলাপি ঠোঁট থেকে। ড্যাম, আই নিড টু টাচ হার রাইট নাও। আই নিড টু ক্লেম এভরি ইঞ্চ অফ হার। শি ইজ মি ইন লাইক ক্রেজি। সাদ হিতাহিত জ্ঞান হারিয়ে ফালাকের উপর এক আকস্মিক আক্রমণে ঝাঁপিয়ে পড়ল। ফালাক কিছু বুঝে ওঠার আগে সাদের ঠোঁট দুটো তার গ্রাস করে নিল। তীব্র আক্রমণ এতটাই তীব্র যে আকস্মিক ছিল যে ফালাক কয়েক সেকেন্ডের মধ্যে পাথর হয়ে গেল। সাদ যেন ফালাকের নিঃশ্বাসটুকু নিজের করে নিতে চাইছে। সাদের হাতের আঙুলগুলো ফালাকের চুল আর কোমরে শক্ত হয়ে বসেছে। ফালাক বুঝতে পারছিল না ক্ষুধার্ত হিংস্রের মতো ওর উপর অধিকার ফলাচ্ছে। ফালাকের সারা শরীরে এক তীব্র শিহরণ খেলে গেল। প্রথমে একটু প্রতিরোধ করার চেষ্টা করলে সাদের কাছে নতি স্বীকার করতে বাধ্য। সাদের শার্ট খামচে ধরে নিজেকে সাদের বাহু ধরে সঁপে দিল। পুরো ঘরে শুধু সাদের ভারী নিঃশ্বাস আর ফালাকের অস্ফুটস্বর গোঙানির শব্দ। ছাদ যেন ঠোঁট আর হাতের প্রতিটি ছোঁয়া ফালাকের শরীরের প্রতিটি কোষে লিখে দিচ্ছে সে শুধু সাদের। সিঁড়ি দিয়ে নামতে সাদ একটা শিকারী বাজ পাখির মতো চেয়ে আছে। সাদ ফালাকের উপর অন্য কারো দৃষ্টি সবাই যেন ওর মস্তিষ্ক জ্বালিয়ে দিচ্ছে। তার উপর চোখের সামনে আরিয়ান। রাতে খাবার টেবিলে বাড়ির সবাই উপস্থিত। ফালাক ট্রে হাতে সবার প্লেটে খাবার তুলে দিচ্ছে। আরিয়ানা একপাশে বসে আসে। সিঁড়ি দিয়ে নেমে এলো সাদ। চোখ দুটো এখনো রক্তবর্ণ, চোয়াল শক্ত। সাদ নিজেও চেয়ারে বসলো না, সরাসরি হেঁটে গিয়ে দাঁড়ালো আরিয়ানের ঠিক পেছনে। সবাই অবাক হয়ে দেখছে সাদের রুদ্রমূর্তি। ফালাক কিছু বলতে যাবে তার আগে সাদ আরিয়ানের কলারটা পেছন থেকে ধরে এক ঝটকায় ওকে চেয়ার থেকে মেঝেতে আছাড় মারল। সাদ, কি করছিস সব? সাদের চাচা চিৎকার করলো। আরিয়ানকে যেভাবে মারছে তাতে মনে হচ্ছে আজ রক্তারক্তি না করা পর্যন্ত সাদ থামবে না। সাদের চাচা ফারদিন আয়ান ঈশান দৌড়ে এসে সাদকে জাপটে ধরল, কিন্তু সাদের গায়ে যেন এক অসুর শক্তি। এক ঝটকায় ফারদিনকে সরিয়ে দিয়ে আবার আরিয়ানের কল্লা চেপে ধরল। সাদ পাগল হয়ে গেছে। ছাড় ওকে। কি করেছে উত্তর? ও তো আমাদের মেহমান। সাদ কারো কথায় কানে তুলছে না। আরিয়ানের উপর উপর চচ্চপুরি ঘুষি চালাচ্ছে। মাথার শুধু বিকেলের দৃশ্য ফালাককে ধরেছিল। আরিয়ানের নাক মুখ ফেটে রক্তে ভিজে লাল হয়ে গেছে। আরিয়ান আত্মরক্ষার সুযোগটুকু পাচ্ছে না, শুধু যন্ত্রণায় কাটাচ্ছে। বাড়ির মহিলা সবাই ভয়ে এক কোণে দাঁড়িয়ে আছে।
ফারাক তো পাথর বনে গেছে। আয়ান আর ঈশান ফারদিন মিলে ছাদের দু হাত পেছনে ধরে শক্ত করে ধরে। ছাদ তখনও আরিয়ানের দিকে লাথি চালানোর চেষ্টা করছে। আরিয়ানের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, শুধু এক ধরনের গোগো আওয়াজ আর ভারী নিঃশ্বাস। ফারদিন, ভাইয়া থামো প্লিজ। সাদ ঝাড়া মেরে হাত ছাড়িয়ে চলে গেল। ছাদ আরিয়ানকে মেরে চলে যায়। তাড়াতাড়ি গাড়ি বের কর, রক্ত পড়ছে অনেক। সাদের মেজো চাচি চিৎকারে সম্মিতে ফিরে পায়। ফারিয়ান আর আয়ান মিলে আরিয়ানকে গাড়িতে তুলল। আরিয়ান জ্ঞান হারানো অবস্থায় শার্টের রক্তাক্ত ভিজে ছপছপে। দ্রুত তাকে শহরের নামী হাসপাতালে নিয়ে ভর্তি করানো হলো। বাড়ির ড্রয়িং রুমে তখন এক ঘুমট স্তব্ধতা। ফালাক এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়ে কাঁপছে। ছোট চাচি আর মেজো চাচি নিজেদের মধ্যে ফিসফিস করছেন। সাদের বাবার আগে কাঁপতে কাঁপতে সোফার উপর ধপ করে বসে পড়লেন মেজো চাচি। আমি তো কিছুই বুঝতে পারছি না। আরিয়ান ছেলে কত ভদ্র, ও কি এমন করবে যে সাদ ওকে মারবে? সাদের বাবা, সাদের এই আচরণের মতো আচরণ কোনোভাবে মেনে নেওয়া যায় না। ও কি মনে করে ও এই বাড়ির মালিক? আরিয়ান আমাদের মেহমান। ওই এই খবর ওর ফ্যামিলি জানলে আমরা কি মুখ দেখাবো? সবাই একে অপরকে প্রশ্ন করছে, কিন্তু আসল উত্তরটা কারো কাছে নেই। ছাদের রাগের কারণটা সবার কাছে কুয়াশাচ্ছন্ন। কেউ জানে না কাল বিকেলে পেয়ারা বাগানে কী হয়েছিল, আর ছাদ উপর থেকে কী করছিল। হাসপাতাল থেকে খবর এসেছে যে আরিয়ানের নাকে আর পাঁজরে চোট লেগেছে, তবে বিপদমুক্ত। এই খবরের পর বাড়ির সবাই যে যার রুমে ফিরে যায়। তখন ছাদের গাড়ি মির্জা বাড়ির গেটে এসে থামলো। ছাদ একদম শান্ত, সোজা সিঁড়ি বেয়ে নিজের রুমে ঢুকলো। ফারাক তখনও জেগেছিল। চাঁদকে দেখে ভয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। শার্ট কোনো দিকে না তাকিয়ে আলমারি থেকে একটা টি শার্ট বের করলো। আপনি ওনাকে ওভাবে মারলেন কেন? বাড়ির সবাই আপনাকে এখন অপরাধী ভাবছে। সাদ ফারাকের দিকে একবার শীতল চোখে তাকায়, তারপর খুব এসে নিচু এবং রুক্ষ স্বরে বলে, কে পি কে ভাবলো তাতে আমার কিচ্ছু যায় না, আসে না। আমার সামনে থেকে যা এখন, বেশি কথা বললে তোর জন্য ভালো হবে না। সাদ তোয়ালে নিয়ে ওয়াশরুমে যায়। আরিয়ান ওই ঘটনার পর থেকে সাদ বাড়িটাকে শুধু একটা হোটেল বানিয়ে ফেলেছে। সকালে যখন সবাই জেগে ওঠে সাদ তখন ঘুমায়, আর দুপুরে যখন বাড়ির সরগম তখন নিরুদ্দেশ হয়ে যায়। ফালাকের সাথে ওর কথা তো দূর, চোখের দেখাটাও ঠিকঠাক হয় না। কয়েকদিন এভাবে চললো। সাদ মাঝরাতে ফেরে, ফালাকের পাশে এসে নিঃশব্দে শুয়ে থাকে। ফালাক জেগে থাকলেও সাদের সেই শীতল পাথরের মতো শীতল পিঠে দিকে তাকিয়ে কথা বলার সাহস পায় না। সাদের রুক্ষতা এখন এক বিষাক্ত গুমট স্তব্ধতায় রূপ নিয়েছে। সেদিন সাদ বের হয়ে গেছিল বিকেলের দিকে। রাত তখন 10টা। সাদ যখন মির্জা মঞ্জিলের সদর দরজায় এসে পৌঁছলো তখন দেখলো পুরো বাড়ির আলো ঝলমল করছে। বাইরে কয়েকটা দামি গাড়ি সাজানো, গেটে ফুলের সাজ। সাদ ভুরু কুচকে তাকালো। বাড়ির ভেতরে হাসি আর মেহমানদের গুঞ্জন ভেসে আছে। সাদ ড্রয়িং রুমে দরজায় পা রাখতে পা দুটো যেন মাটিতে গেঁথে গেল। ভেতরে আরিয়ান আর ফালাক পাশাপাশি দাঁড়িয়েছে। ফালাককে দেখে সাদের মনে হলো তার হৃৎপিণ্ডটা কেউ ছিঁড়ে ফেলছে। ফালাক সেজেছে, ওকে অবিকল এক নতুন কনের মতো দেখাচ্ছে। আরিয়ানের সাথে ওর এই উপস্থিতির জন্য এক নিখুঁত বড় বউয়ের প্রেম। সাদের বাবা আর ছোট চাচা পাশে দাঁড়িয়ে তৃপ্তির হাসি আসছে। সাদের চোখের সামনে পৃথিবীটা তুলতে শুরু করলো। ওর মনে হলো বাড়ির সবাই মিলে ওর অনুপস্থিতির সুযোগ নিয়ে ফালাক আর আরিয়ানের এনগেজমেন্ট সেরে ফেলছে। আরিয়ান তো ফালাককে পছন্দ করে, আর এখন বাড়ির বড়রাও বোধহয় সাদের মতো। পাগলের হাত থেকে ফালাককে বাঁচাতে এই বিয়ের আয়োজন। সবাই মিলে আমাকে শেষ করে দিল। আমার চোখের সামনে আমার ফালাককে অন্য কারো করে দিচ্ছে, তা ওই আরিয়ানে। সাদের মাথায় রক্ত উঠে গেল। ওর ইচ্ছে করলো ভেতরে গিয়ে সব কিছু তছনছ করতে, আরিয়ানকে খুন করতে। কিন্তু হঠাৎ এক তীব্র অভিমান আর ঘৃণা ওকে গ্রাস করলো। ভাবলো ফালাকের মতো মেয়েকে নিয়ে ওর ভাবাই ভুল হয়েছে। সাদা চিৎকার করে বাড়ি মাথায় তুললো না, আরিয়ানকে আক্রমণ করলো না। কারণ মনে হলো ফালাক নিজেই তো এখন আরিয়ানের পাশে স্বেচ্ছায় দাঁড়িয়েছে। এভরিথিং ইজ গন, মাই প্রাইড, মাই গার্ল, মাই শান্তি। আই অ্যাম নাথিং টু হার, জাস্ট আ মনস্টার শি ফাইনালি এসকেপ ফ্রম। সব কিছু শেষ হয়ে গেছে। আমার অহংকার, আমার মানুষ, আমার মানসিক শান্তি সব। ওর কাছে আমি কিছুই না, শুধু একটা দানব যার থেকে শেষ পর্যন্ত মুক্তি পেয়েছে। সাদ আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। নিজেকে সামলাতে না পেরে পিছন ফিরে বাইরে বেরিয়ে এলো। গাড়ির টায়ারের রাস্তার উপর ঘর্ষণ খেয়ে বিকট শব্দ। সাদ জানলো না
ভেতরে আসলে কি হয়েছে, শুধু দেখলো তার সর্বস্ব কেড়ে নেওয়া হয়েছে। সাদ পাগলের মতো গাড়ি চালিয়ে শহরের বাইরে নির্জন হাইওয়ের দিকে ছুটতে লাগলো। চোখে শুধু এখনো ভাসে ফালাকে সাজের মুখটা। আসলে ওটা ছিল ছোট চাচা চাচির বিবাহ বার্ষিকীর ম্যারেজের থিম পার্টি। সেখানে ফালাক সহ সবাই গর্জিয়াস ভাবে সেজেছে। কিন্তু সাদের অন্ধ রাগ আর ভুল বোঝাবুঝি ওকে এক ভয়ঙ্কর অন্ধকারের দিকে ঠেলে রাখছে। পাগলের মতো গাড়ি চালিয়ে হাইওয়ের দিকে ছুটছে। সাদ চিৎকার করলো, আই এম লসিং হার, আই হ্যাভ লস্ট এভরিথিং। সাদের মাথা কাজ করছে না। চোখের সামনে ফালাককে অন্য কারো পাশে কোণে সাজায় দেখার দৃশ্য ছাদের ভেতরে সবটুকু ধৈর্য পুড়িয়ে ছাই করে দিচ্ছে। গাড়িটা হাইওয়ে এক নির্জনের ধারে এসে থামলো। একের পর এক বোতল সাবার করে দিচ্ছে। প্রতিটি চুমুকে ওর মনে হচ্ছে ফালাকের ওই হাসি মুখটা। সব শেষ। ফালাকও হাতছাড়া হয়ে গেল। আমাকে পাগল বানিয়ে ও এখন এই আরিয়ানের গলায় মালা দিবি? আমি এতটাই খারাপ? রাত গভীর হওয়ার সাথে সাথে সাদের চেতনা সবটুকু আলোয় নিভে গেল। টালমাটাল পায়ে দোকান থেকে বেরিয়ে রাস্তার ধারে এসে দাঁড়ালো। অন্ধকার হাইওয়ে, হু হু বাতাস বইছে। ছাদ আর হাঁটতে পারল না। রাস্তার ধারে ধপ করে পড়ে গেল। জ্ঞান হারানোর আগে ও শেষ মনে হলো বুকটা ফেটে যাচ্ছে। ভোরে যখন কুয়াশাচ্ছন্ন রাস্তা, ঠিক পথচারী আর ট্রাক ড্রাইভার যাচ্ছিল, তখন তারা দেখলো একটা দামি গাড়ির পাশে এক যুবক রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। লোকটা বেশ সম্ভ্রান্ত ঘরে। ওর বেশভূষা দেখে বোঝা যাচ্ছে, আরে এ তো মার্ডার কেস হতে পারে। পুলিশ দেখবে? না না, আগে হাসপাতালে নাও, সাত চলছে। কয়েকজন মিলে ধরাধরি করে সাতকে একটা স্থানীয় সরকারি হাসপাতালে ইমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি করা হলো। ফালাক গত রাত থেকে কয়েকবার ফোন করেছে, কিন্তু সাত এখন সাদা চাদরের নিচে অঘরে ঘুমানো আচ্ছন্ন। ওর শরীরে স্যালাইন চলছে। সাদ বাড়ি এসেনি। সবাই ভেবেছিল সাদ হয়তো রাগে কোথাও গেছে, ফিরবে, আসবে। কিন্তু দুপুর গড়িয়ে গেল। সবার কপালে চিন্তার ভাঁজ পড়লো। ফারদিন ফোনে হঠাৎ একটা অপরিচিত নাম্বার থেকে কল এলো। ফারদিন, কে বলছেন? ওপাশ থেকে, সাদ মির্জার বাড়ির লোক। উনি হাইওয়ের পাশে অজ্ঞান হয়ে পড়েছিল। আমরা ওনাকে সিটি হাসপাতালে ভর্তি করছি। তাড়াতাড়ি আসুন। ফারদিন হাত থেকে ফোনটা পড়ে গেল। কি? ফারদিন কাঁপা কাঁপা বলে বলছে, ভাইয়া হাসপাতালে, রাস্তায় পড়েছিল। ফালাক আর কারো কথা শুনল না। ওভাবে দৌড়ে বাইরে চলে গেল। হাসপাতালের করিডোর দিয়ে দৌড়ানোর সময় ফালাকের পায়ের স্যান্ডেলটা খুলে গেছে, কিন্তু সেদিকে খেয়াল নেই। শুধু খুঁজছে সেই মানুষটাকে। ফারদিন যখন ইমার্জেন্সি ওয়ার্ডের সামনে এসে থামলো, ফালাক সেখানেই থমকে দাঁড়ায়। ভেতর থেকে দেখা যাচ্ছে সাদ একটা সাদা বিছানায় নিথর হয়ে পড়ে যাচ্ছে। ওর হাতে পায়ে স্যালাইনের পাইপ, নাকে অক্সিজেন মাস্ক। সাদের উদ্ধত্ত আর রুক্ষ চেহারা আজ আরও বেশি অসহায় দেখাচ্ছে। ফালাক দরজার হাতল ধরল, কিন্তু ফালাকের হাত কাঁপছে আর ভেতরে ঢোকার সাহস পাচ্ছে না। ফালাকের বুকটা ফেটে আসছে কান্নায়। দরজার পাশে মেঝেতে ধপ করে বসে পড়ছে। ভাবি, নিজেকে সামলান। ডাক্তার বলছে ভাইয়া স্টোমাক ওয়াশ করেছে, অত্যাধিক মদ পানে এমন হয়েছে, এখন আশঙ্কা মুক্ত। ফালাক ডুকরে কেঁদে দিল। ঠিক তখনই ভেতর থেকে এক নার্স বেরিল। পেশেন্টের জ্ঞান ফিরছে। উনি খুব ছটফট করছেন, কারণ নাম ধরে ডাকছেন, আপনারা কেউ একজন ভেতরে যান। ফালাক তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। চোখের জল মুছে পা বাড়ালো কেবিনের দিকে। দরজায় দাঁড়াতে দেখলো ছাদের চোখ দুটো খোলা। ছাদ ঘোরের মধ্যে বিড়বিড় করছে, ফালাক তুই কেন করলি এমন? তুই কি আমার হাত ছেড়ে দিলি? আরিয়ান, আমি ওকে ছাড়বো না। ছাদের গলায় প্রচণ্ড যন্ত্রণা। ফালাক আর নিজেকে স্থির রাখতে পারল না। ও দৌড়ে গিয়ে ছাদের বুকের উপর ঝাঁপিয়ে পড়ে। ফালাক ছাদের বুকের উপর ঝাঁপিয়ে পড়ল। ছাদের নিস্তব্ধ শরীরটা একেবারে কেঁপে উঠল। স্যালাইন হাতে চলছে। শারীরিক যন্ত্রণা চেয়ে বড় এক বিষাক্ত যন্ত্রণা মনের ভিতরে বিষের মতো ছড়িয়েছে। ফালাকের কান্নায় সাদের শার্ট ভিজে একাকার। সাদ খুব ধীর লয়ে চোখ খুলো। ঝাপসা দৃষ্টিতে সামনে দেখলো ফালাককে। চোখের কাজল দিয়ে এক বিধ্বস্ত মুখ। ফালাকের ছোঁয়া পেতে সাদরের মনের ভিতর দাউ দাউ করে জ্বলা আগ্নেয়গিরি আবার জেগে উঠল। কাল রাতে এই দৃশ্যটা মনের পর্দায় ভেসে উঠতে হিতাহিত জ্ঞান হারালো সাদকে। সাদ ফালাককে জড়িয়ে ধরা তো দূর, হঠাৎ এক হাত দিয়ে ফালাকের ফর্সা গাল চেপে ধরল। স্পর্শে ছিল এক পৈশাচিক আক্রমণের চরম ঘৃণা। সাদের চোখ দুটো রাগে লাল হয়ে এসে হেসে বলল, এসেছিস কেন এখন বল? কেন এসেছিস? ওই আরিয়ানের কাছে ফিরে যা। ওই তো তোকে সম্মান দেয়, তাই না? ওই তো তোকে রাজরানী করে রাখবে। সাদরা আঙুলের চাপ ফালাকের গলায় জেঁকে বসে। ফালাক ব্যথায় আর বিস্ময়ে চোখ বড় বড় করে ছাদের দিকে তাকিয়েছে। ছাদ থামল না। গলার স্বর রুক্ষ ও কর্কশ হয়ে উঠল।
আমি তো তোকে শুধু কষ্টই দিয়েছি ফালাক, আমি একটা জানোয়ার, তাই না? ওই আইনের সাথে এনগেজমেন্ট সেরে এখন এখানে এসে মায়াখানা করছিস? কার জন্য নাটক করছিস? ফারাক আকাশ থেকে পড়লো, কিছুই বুঝতে পারছে না এই লোকটা কি করছে। এনগেজমেন্ট কার সাথে? ফারাক শ্বাস নেওয়ার চেষ্টা করতে করতে অস্ফুট কি বলছেন এসব? আমি কারোর সাথে এনগেজমেন্ট করিনি, আপনি ভুল বুঝছেন। সাথে এক ঝটকায় ফালাককে নিজের উপর থেকে সরিয়ে ফেললো। ওর শরীরে তখনও স্যালাইন লাগানো পাইপ ছিল, কিন্তু রাগের চোটে সব ভুলে গেছে। ডোন্ট লাই টু মি ফালাক, আই স ইট with my own eyes. You are standing there with him like a bride. You looked happy, and you are here to show me how much you care. Get out. Just get out from my sight. সাদ এবার চোখ বুজে ফেললো, হাত দুটো এখনো মুঠো করা। ফারাক মেঝেতে পড়ে গিয়ে ডুকরে কেঁদে উঠল, বুঝতে পারছে না এই লোক কি বলছে। সাদ ছাড়া সে কারোর সাথে নিজের কথা ভাবতে পারে না। সাদকে ফালাক ভালোবাসে কি না জানে না, তবে সাদের সংসার ফালাক করবে। সাদকে কখনোই ছেড়ে যাবে না। সাদ যতই মারুক কাটুক, সাদকে ছাড়া অন্য কারোর সাথে নিজেকে কল্পনা করতে পারে না। সাদের মা রুবিনীকে দেখলো ফারাক মেঝেতে বসে অজরে কাঁদছে। সাদের রাগে লাল হয়ে যাওয়া চোখ আর ফ্যাকাশে মুখ দেখে শিউরে উঠল। সাদের বাবা ধীরে এগিয়ে এসে সাদের পাশে দাঁড়ালেন, চাচাদের মুখটাও গম্ভীর। ফারদিন আর আয়ান ফালাককে মেঝে থেকে টেনে তোলার চেষ্টা করলো, কিন্তু সাদ গর্জে উঠল, ওকে এখনই আমার চোখের সামনে থেকে সরা। এই মুহূর্তে ও যেন এই ঘর থেকে বেরিয়ে যায়। সাদের মা কাঁদতে কাঁদতে বলল, সাদ ও তোর বউ, তুই জ্ঞান ফিরে ওকে ওভাবে বার করতেছিস? সাদ এক মুহূর্তের জন্য মায়ের দিকে তাকালো, কিন্তু পরক্ষণে ওর মনের ভিতরে আরিয়ানের পাশে কোণে সাজানো দাঁড়ানো ফালাকের ছবিটা ভেসে উঠল। মনে হলো ফালাক তাকে ঠকিয়েছে, তাকে অপমান করেছে। সাদের এই রাগটা নতুন কিছু নেই। তারা জানে সাদ স্বভাব এমন উগ্র, একগুঁয়ে আর বদমেজাজি। তাই কেন সে রেগেছে তা জানার চেয়েও বেশি সাদের শরীরের অবস্থা নিয়ে। সাদের মা চিৎকার করে বলল, মা আমি বলছি ওকে নিয়ে যাও। ও এখানে থাকলে আমার শরীর আরও খারাপ হবে। আই ডোন্ট ওয়ান্ট টু সি হার ফেস, জাস্ট লিভ। ফারাকের বুক ফাটা আর্তনাদ নিয়ে উঠল। একবার সাদের দিকে তাকালো, সেই চোখে আজ ভয় নেই, আছে এক গভীর অভিমান। শাড়ির আঁচলটা মুখে চেপে দৌড়ে কেবিন থেকে বেরিয়ে গেল। ফারদিন আর সাদের মা পেছন থেকে ডাকলো, কিন্তু ফালাক কারো কথা শুনল না। করিডোরে এক কোণে থাকা চেয়ারে গিয়ে ধপ করে বসে পড়লো, দু চোখ বেয়ে অবিরল ধারায় জল গড়িয়ে পড়ছে। কেবিনের ভিতরে তখন সাদের শরীরে অবনতি আর নিয়ে ডাক্তাররা ব্যস্ত। সাদের চাচা নিচে সরে বলল, মদ খেয়ে রাস্তায় ওভাবে পড়ে থাকার কোনো মানে হয় না। ওর এই স্বভাব কি কোনোদিন বদলাবে না? সামান্য কারণে মেজাজ হারিয়ে ও এখন জীবনটাকে বাজি ধরছে। ছাদের বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ওর মেজাজটাই ওর কাল। ও কাউকে বিশ্বাস করে না, কারো কথা শোনে না। আরিয়ান মেহমান ছিল, ওকে মেরে এখন নিজে হাসপাতালে পড়েছে। বাড়ির সম্মানের 12টা বাজিয়ে দিল। সাত পাথরের মতো বিছানায় শুয়ে রইল। ফালাক যে অন্য কারো হয়ে যাওয়ার আয়োজন করছিল তা কেউ বলছে না। বাড়ির সবাই বড়দের হাবভাব দেখে মনে হচ্ছে তারা এই বিষয়ে কিছুই জানে না। সাদ ইগোর কারণে মুখ ফুটে কিছু বলল না, শুধু মনে মনে ঘৃণা ছড়াতে লাগলো। মনে হলো ফালাক সবার সামনে নিজেকে ধোয়া তুলসী পাতা প্রমাণ করে রেখেছে। এদিকে কলিডোরে বসে ফালাক ভাবছে সাদের এই নিষ্ঠুর স্পর্শের কথা। গলায় এখনো সাদের আঙ্গুলের দাগ বসেছে। হাসপাতালের সাদা করিডোরে রোগীর আত্মীয় স্বজনের আনাগোনা। নার্সরা ট্রলি ঠেলে নিয়ে যাচ্ছে, কিন্তু ফালাকের চারপাশটা যেন একদম শূন্যতায় ভরে গেছে। হাসপাতাল থেকে ফেরার পর মির্জা বাড়িতে এক অদ্ভুত নিস্তব্ধতা জেঁকে বসছে। চাঁদ এখন রেস্টরুমে শুয়ে বিছানায় শুয়ে থাকে। শরীরের চোট হয়তো ধীরে ধীরে শুকিয়ে আসছে, কিন্তু মনের ভিতর সে বিষাক্ত। ছাদ বিছানায় আশ্রয় হয়ে জানলার বাইরে আকাশটার দিকে তাকিয়ে থাকে। শরীরটা বেশ দুর্বল। ফারাক সারাদিন এই রুমে থাকতো। সাদ সময় মতো সাদের ওষুধ এগিয়ে দেয়, কপালে জলপট্টি দেয়, খাবার নিয়ে আসে, কিন্তু একটি বারের জন্য ছাদের চোখের দিকে তাকায় না। ছাদের সাথে ফালাকের কোনো কথা হয় না, এমনকি ছাদ কোনো উচ্চবাচ্যও করে না। ছাদ মনে মনে ভেবে রেখেছে একবার সুস্থ হোক ও শিক্ষা দিবে, ছাদকে রেখে অন্য কাউকে বিয়ে করা বুঝিয়ে দিবে। ফালাক যখন ছাদের ওষুধের ট্রেটা টেবিলের উপর রাখলো, তখন ছাদ একবার আর চোখে ফালাকের ফর্সা গালের দিকে তাকালো। সেখানে এখনো হালকা কালশিটে দাগটা রয়ে গেছে, যেটা ছাদের আঙুলের চাপে হয়েছিল। সেই দাগটা দেখে ছাদের বুকটা মোচড় দিয়ে উঠলো, কিন্তু পরক্ষণে মাথায় সাজগোজ করা ফালাকের ছবিটা ভেসে উঠলো, যাকে সে
আরিয়ানের পাশে দেখেছিল। রাগে তার অভিমানে সাদ আবার মুখ ফিরিয়ে নেয়। আয়ান ধীরে ধীরে বিছানার পাশে এসে বসলো। সাদের ফ্যাকাশে চেহারার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস পেল। সাদের মেজাজ এমনিতে সবসময় গরম থাকে, তাই আয়ান একটু সাবধানে কথা বলে শুরু করলো। ভাইয়া, এখন কেমন? শরীরটা একটু ভালো লাগছে? সাদ কোনো উত্তর দিল না, শুধু জানলার দিকে তাকিয়ে ছোট হুঁকো শব্দ করলো। আয়ান ইতস্তত করে আবারও বলতে শুরু করলো, ভাইয়া একটা কথা জিজ্ঞাসা করবো? ওই দিন তুমি হুট করে ওভাবে চলে গেলে কেন? আর রাস্তায় কেন ওভাবে পড়েছিলে? বাড়ি ফিরলে না কেন? আমরা সবাই কত অপেক্ষা করছিলাম। সাদ এবার ভুরু কুচকে আয়নের দিকে তাকালো। চোয়াল শক্ত হয়ে গেল। আয়ন থামলো না। ভাইয়া, ওই দিন তো ছোট চাচু আর চাচির ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। তুমি তো জানো ওনারা কত রোমান্টিক। ওনারা চেয়েছিল পুরনো দিনের মতো করে আবার বিয়ে বিয়ে সাজি। বাড়ির সবাই থিম অনুযায়ী পড়েছিল। ফালাক ভাবিকেও ওনারা জোর করে সাজিয়েছিল। পুরো বাড়িটাকে সুন্দর করে সাজানো হয়েছিল। ছাদের কানে প্রতিধ্বনিত হলো, অ্যানিভার্সারি ছিল, থিম অনুযায়ী কোণে সাজিয়েছিল। ছাদ মনে মনে চরম অবাক হলো। বুকটা হঠাৎ ধক করে উঠল। নিজের মনে বিড়বিড় করলো, হোয়াট? এটা অ্যানিভার্সারি ছিল, এনগেজমেন্ট না? ইজ দিস সাম কাইন্ড অফ জোক? ইট ওয়াজ অ্যান অ্যানিভার্সারি থিম? মাই গড, হোয়াট হ্যাভ আই ডান? সাদের চোখের সামনে দৃশ্যটা ভেসে উঠল। ফালাক আর আরিয়ান পাশাপাশি দাঁড়িয়েছিল ঠিকই, কিন্তু ওটা ছিল স্রেফ একটা অনুষ্ঠানের অংশ। আর সাদ সাদ না বুঝে ফালাকের চরিত্রে কালি লেপে দিয়েছে, তাকে জঘন্য অপবাদ দিয়েছে, এমনকি হাসপাতালে বেডে শুয়ে গলা টিপে ধরছিল। বুঝতে পারল না কত বড় ভুল করে বসছে। আয়ান সাদের অস্থিরতা দেখে অবাক হয়ে বলল, ভাইয়া কি হয়েছে তোমার? তুমি কি কিছু বলতে চাও? সাদ আয়নের কোনো কথার উত্তর দিল না। সাদ বিছানা থেকে ওঠার চেষ্টা করলো, কিন্তু শরীর সায় দিল না। দরজার দিকে তাকালো, যেখানে ফালাক কিছুক্ষণ আগে দাঁড়িয়েছিল। সাদের চোখ এখন রাগের বদলে ফুটে উঠছে এক নিদারুণ হাহাকার আর তীব্র অনুশোচনা। আয়ন চলে যাওয়ার পর সাদ বিছানায় অস্থির হয়ে ছটফট করতে লাগলো। বুকের ভেতরটা হঠাৎ খালি লাগছে। ফালাকের কান্না ভেজা মুখ আর ওর গলার কালশিটের দাগ সাদের চোখের সামনে বারবার ভাসছে। ঠিক তখনই ফালাক দরজার কাছে আসতে সাদ একটা লম্বা নিঃশ্বাস ফেললো। ফারাক ট্রে হাতে রুমে ঢুকতে সাদ হুট করে কাঁদতে শুরু করলো, যেন ওর খুব কষ্ট হচ্ছে। পানি, ফালাক পানি দাও। ফালাক তড়িঘড়ি করে গ্লাসটা এগিয়ে দিল। সাদ ইচ্ছে করে গ্লাসটা ঠিকমতো ধরল না। অর্ধেক পানি উপসে সাদের বুকে আরও বিছানায় পড়ল। সাদ বিরক্ত ভান করে বলল, কি করছিস এসব? দেখছিস আমি ঠিকমতো বুঝতে পারছি না, আর তুই ওভাবে পানি দিছিস, আমার শার্ট ভিজে গেছে, এটা পাল্টে দে। ফালাক নিঃশব্দে আলমারি থেকে একটা টি শার্ট বের করলো। এখন ছাদের খুব কাছে এসে বোতাম খুলতে শুরু করলো। ছাদের স্থির হয়ে ফালাকের মুখের দিকে তাকিয়েছে। ফালাকের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। ছাদের খুব ইচ্ছে করলো ফালাককে জাপটে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে দিতে, কিন্তু কোথাও যেন একটা দম আটকে রইল। সাদ ফালাকের হাতটা চেপে ধরে ফেললো। ফালাক চমকে তাকালো। আমার মাথাটা খুব যন্ত্রণা করছে, মাথা টিপে দে। আর কোথাও যাবি না, এই রুমে থাকবি। আমার কখন কী লাগে তার ঠিক নেই। ফালাক কিছু না বলে মাথা নিচু করে মাথা টিপে দিতে লাগতো। সাদ ফালাকের হাতের আঙ্গুলের দিকে তাকিয়ে বলল, দেখলো ফালাকের হাতে কোনো আংটি নেই। সাদের মনে বুকের উপর বিশাল একটা পাথর নেমে গেল, কিন্তু মুখ ফুটে কিছু বলল না, শুধু চোখ বুজে ফালাকের হাতে সেই শীতল স্পর্শ অনুভব করতে লাগলো। মনে মনে বলল, স্টে হেয়ার ফালাক, ডোন্ট গো এ। আই মে বি এ মনস্টার, বাট আই অ্যাম ইয়োর মনস্টার, অ্যান্ড আই ওয়ান্ট let anyone else have you, even if it was just a theme. রুমে এক অদ্ভুত নীরবতা। সাদ শুয়ে আছে আর ফারাক যান্ত্রিকভাবে সেবা করে যাচ্ছে। কেউ কারো মনের কথা বলছে না, অথচ দুজন দুজনের সান্নিধ্যের জন্য ভেতরে ভেতরে হাহাকার করছে। ফালাক পর্ব 3। পুরো গল্পটা প্লেলিস্টে। তোর প্রেমে উন্মাদ গল্পটা দিব এখন।